আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স বইয়ের চ্যাপ্টার 1 ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা এই অধ্যায়ে কি কি শিখব তা একটু দেখে নেই এক নজরে। ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে, ডিজিটাল সিগন্যাল কাকে বলে, ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যগুলো কি কি, রাইজ টাইম ও ফল টাইম কাকে বলে, অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য, অ্যানালগ সিস্টেমের তুলনায় ডিজিটাল সিস্টেমের সুবিধাগুলো কি কি। ঠিক আছে, আমরা একে একে শুরু করি। দেখি, প্রথমে ডিজিটাল ইলেকট্রনিক্সের সংজ্ঞা আছে। তার আগে তোমাদেরকে বলে নিই অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স কাকে বলে, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে, ওখান থেকেই শুরু করতে হবে। ইলেকট্রনিক্স হলো ইলেকট্রন প্রবাহের কৌশল। এখন যেখানে ইলেকট্রন প্রবাহর কথা বলা থাকে সেখানে অবশ্যই তোমাকে ইলেকট্রনের বিপরীত একটা ফাংশন হোল প্রবাহ দুটাকে মানে একসাথে মিলিয়ে এই ইলেকট্রনিক্সের কথা বলা হয়, অর্থাৎ ইলেকট্রনিক্সের সংজ্ঞা। যে এখানে আমরা বলতে পারি এক কথায় যে ইলেকট্রন এবং হোল প্রবাহের কৌশলই হলো ইলেকট্রনিক্স। এখন ইলেকট্রনিক্সটা আসলে কিসের মধ্যে হয়, অর্থাৎ এই কৌশলটা অ্যাকচুয়ালি কার? যদিও এখন আর ব্যবহৃত হয় না, ভ্যাকুয়াম টিউবের কথা বলা ছিল এক সময়। তো এখন ইলেকট্রনিক্স হলো হোল প্রবাহ এবং ইলেকট্রন প্রবাহের একটা কৌশল। সেটা কার ভিতর দিয়ে? সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে। এটাই হলো ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স হলো দুই প্রকার, একটা অ্যানালগ ইলেকট্রনিক্স এবং একটা ডিজিটাল ইলেকট্রনিক্স। অ্যানালগ ইলেকট্রনিক্স, ইলেকট্রন প্রবাহ থ্রু সেমিকন্ডাক্টর, এটাকে বলা হবে। কিন্তু তার সাথে কি হবে? অ্যানালগ সার্কিট, অ্যানালগ সিগন্যালের বৈশিষ্ট্য, প্রয়োগ ইত্যাদি আর কি। তো এবার আসি আমাদের মেইন টপিকস, যেটা ডিজিটাল ইলেকট্রনিক্স। দেখো আমাদের এইখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ইলেকট্রনিক্সের যে শাখায় ডিজিটাল সিগন্যালের উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রয়োগ, ডিজিটাল সংখ্যা, ডিজিটাল সার্কিটের গঠন, কার্যপদ্ধতি এবং ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলে। আমরা সংজ্ঞা থেকে দেখতে পাই এখানে মূল বিষয়টা কি, সেটা হলো ডিজিটাল সিগন্যাল। এবার আমরা দেখি ডিজিটাল সিগন্যাল কাকে বলে। দেখো, যে সিগন্যালের মাত্র দুটি অবস্থা থাকে, অর্থাৎ একটি হাই স্টেট বা ওয়ান কন্ডিশন এবং অন্যটি লো স্টেট বা জিরো কন্ডিশন, এবং এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে কোনো সময়ের প্রয়োজন হয় না, তাকে ডিজিটাল সিগন্যাল বলে। যদি তুমি চিত্র অনুযায়ী দেখতে চাও, দেখো এই অংশটাকে লো স্টেট বা জিরো স্টেট বলা হয়, আর এই অংশটাকে হাই স্টেট বা ওয়ান স্টেট বলে। দেখো এই যে এইটা টাইম, এই যে লাইনটা, তুমি যদি টাইম গ্রাফে দেখো বা তোমরা যদি টাইম গ্রাফে দেখো, দেখবে যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সেম পয়েন্ট। তুমি যদি এটা 2D ভেক্টর পজিশন দেখো, দেখবে যে এটার পয়েন্ট ওর ওয়াই অ্যাক্সিসের মান, সরি এক্স অ্যাক্সিসের মান দেখবা এই পয়েন্ট এবং এই পয়েন্টের এক্স অ্যাক্সিসের মান সেম। অর্থাৎ আমার এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে দেখো এই মান এবং এই মান সমান। এই কারণে বলা হয় যে এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে সময়ের প্রয়োজন হয় না। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো কনফিউশন থাকে আমাকে মেসেজ করে জানাতে পারো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। এরপরে আমরা দেখব ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো,
প্রথমে কি বলা হয় যে এই সিগন্যালের এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে কোনো সময়ের প্রয়োজন হয় না, এটা একটু আগে আমরা দেখেছি। একই সাথে দেখো এই সিগন্যাল স্তরে স্তরে বা স্টেপ বাই স্টেপ পরিবর্তন হয়। তুমি যদি একটু আগের চিত্রে খেয়াল করো, দেখবা 0 আর 1 স্টেট আছে এবং 1 থেকে আবার 0-তে। এর মাঝখানে অর্থাৎ ইন্টারমিডিয়েট কোনো স্টেট নেই। লো এবং হাই লেভেলের মান নির্দিষ্ট থাকে। আমরা একটু আগে সেই চিত্র থেকে সেটা বুঝতে পেরেছি। দুটি মাত্র নির্ধারিত লেভেল থাকে, অর্থাৎ আমরা যেটা দেখেছি আর কি 0 এবং 1, অর্থাৎ হাই এবং লো স্টেট থাকবে। এবং দেখো হাই এবং লো লেভেলের মাঝে অন্য কোনো মান নেই। একটু আগে সংজ্ঞার সময় আমরা পড়ার সময় বললাম, দেখলাম যে কোনো ইন্টারমিডিয়েট কোনো স্টেজ নেই। অর্থাৎ যদি আমরা ভেক্টর অ্যানালাইসিসের মতো করে দেখি বা এক্স এবং ওয়াই অ্যাক্সিসের হিসাব করে দেখি, হাই এবং লো স্টেটের মধ্যে দুটারই এক্স অ্যাক্সিসের মান সমান। এই কারণে এই কথাটা বলা হয়। এরপরে দেখো আমরা একটু ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব চিত্র থেকে। দেখো বলা আছে স্কোয়ার পালস, উপরে যেটা এই যে আমরা দেখো এখানে আমরা একটা স্কোয়ার পালস দেখতেছি, আর এখানে আমরা একটা মানে অ্যাকচুয়াল পালস কিরকম হয় সেটা দেখতেছি। হ্যাঁ, দেখো রাইজ টাইম একটা কথা। যদি আমরা এখানে সংজ্ঞা বা দেখো দেখতেছি যে কোনো সিগন্যাল বা পালসের লো লেভেল থেকে হাই লেভেলে পৌঁছাতে যে সময় লাগে তাকে রাইজ টাইম বা রাইজিং টাইম বলে। একে সংক্ষেপে টিআর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই অ্যাকচুয়ালি তুমি এখান থেকে এই লো থেকে এটা বলতে পারো, কিন্তু বাস্তবে এরকম হয় না। বাস্তবে হয় কি 10% থেকে 90% পর্যন্ত পৌঁছানোর সময়টাকে রাইজিং টাইম বলে, যেটা এই যেখানে সংক্ষেপে টিআর দ্বারা মানে বোঝানো হয়েছে। ওই একইভাবে 90% থেকে এই লেভেলে দেখো 90% থেকে 10% পর্যন্ত সিগন্যাল ফল করার সময়টাকে বলা হবে ফল টাইম, যেটা এখানে সংজ্ঞায় বলা আছে। জাস্ট এখানে আমরা উল্লেখ করিনি যে 10 থেকে 90%, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তোমাদের যদি আমি সংজ্ঞায় বলে দিই তাহলে তোমাদের একটু কনফিউশন লাগবে যে মানে এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে সময়ের প্রয়োজন হয় না এটা বলা সত্ত্বেও তাহলে আমরা 10 থেকে 90% কিভাবে পাই। এই কনফিউশন যাতে না হয়, তৈরি না হয়, অ্যারাইজ না করে, সে কারণে আমি এই কাজটা করলাম। তাহলে আমরা মনে করতে পারি বা দেখতে পারি যে কোনো একটা সিগন্যালের 10 থেকে 90% পর্যন্ত পৌঁছানোর সময়টাকে বলা হবে রাইজ টাইম, এবং 90% থেকে 10% পর্যন্ত নামার সময়টাকে বলা হবে ফল টাইম, যে যাকে টিএফ দ্বারা প্রকাশ করা হয় আমরা এখানে সংজ্ঞায় বলেছি। তোমাদের জন্য আপাতত ওভারশুট, যে রাইজিং এবং আন্ডারশুট, এগুলো বোঝার দরকার নেই। ইনশাল্লাহ আর একটু সিনিয়র হলে বুঝতে পারবে এগুলো, বা তখন আলোচনা করা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পরের পেজে দেখি। আরেকটা জিনিস দেখো, আমরা এখান থেকে একটু বলে নিই রাইজিং ও লিডিং এজ। অর্থাৎ এই সিগন্যাল এই T0 টাইম যেটা দেখতেছো, এই T0 টাইম থেকে যখন এটা উঠে, অর্থাৎ তখন এখানে যদি আমি একটা তীর চিহ্ন দিয়ে এরকম দেখাতে পারতাম এরকম, তাহলে এটা হয়তো রাইজিং এজ। অর্থাৎ আমরা যখন একটা স্কোয়ার পালস চিন্তা করি তখন এর দুটা এজ হয়। অর্থাৎ আমরা যখন একটু পরে আরো মানে জেকে ফ্লিপফ্লপ পড়বো, অর্থাৎ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটগুলো যখন পড়বো তখন আমরা এই ক্লক পালসের বিষয়টা একটু ক্লিয়ার করব। সেখানে বলা হয় যে দুটো এজ বা ট্রিগারিং লেভেল চিন্তা করা হয়, একটা হলো এজ ট্রিগারিং, একটা লেভেল ট্রিগারিং। এই এজ ট্রিগারিং এর মধ্যে আবার দুইটা পার্ট, একটা হলো পজিটিভ অর্থাৎ রাইজিং, এবং আরেকটা হলো ফলিং আর নেগেটিভ, নেগেটিভ এজ বলা হয়। এটাকে বলা হয় পজিটিভ গোয়িং ট্রানজিশন আর এটাকে বলা হয় নেগেটিভ গোয়িং ট্রানজিশন। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী পেজে দেখি, যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য। দেখো আমরা সংজ্ঞা থেকেই যেটা দেখতে পাই, অ্যানালগ সিগন্যালের অসংখ্য অবস্থা থাকে, কিন্তু ডিজিটাল সিগন্যালে সাধারণত দুটি অবস্থা থাকে, অর্থাৎ হাই এবং লো। দেখো এই সিগন্যাল সময়ের সাথে পরিবর্তন হয়, এই সিগন্যাল ধাপে ধাপে পরিবর্তন হয়। এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে সময়ের প্রয়োজন হয়।
এবং ডিজিটাল সিগন্যালে দেখো এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে সময়ের প্রয়োজন হয় না। অ্যানালগ সিগন্যাল দ্বারা পরিচালিত ইনস্ট্রুমেন্টগুলো বড় বড় আকারের হয়। ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত ইনস্ট্রুমেন্টগুলো আকারে ছোট হয়। এখানে ইনস্ট্রুমেন্টগুলো আসলে উল্লেখ করা হয়নি, ভুল হয়ে গেছে আর কি, মিসিং হয়ে গেছে। তো অ্যানালগ সিগন্যালের নয়েজ বেশি থাকে এবং ডিজিটাল সিগন্যালের নয়েজ কম থাকে। এবং এর সাথে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে অ্যানালগ সিগন্যালের থেকে মানে ভুল ত্রুটি নির্ণয় খুব কঠিন, কিন্তু ডিজিটাল সিগন্যালে ভুল ত্রুটি নির্ণয় খুব সহজ। এবং আরও একটা জিনিস জেনে রাখো, অ্যানালগ সিগন্যালকে স্টোর করতে অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়, কিন্তু ডিজিটাল সিগন্যাল স্টোর করতে অনেক কম মেমোরির প্রয়োজন হয়। আশা করি এগুলো একটু মনে রাখবে। যারা ভালো করতে চাও, নিজেদেরকে একটু অন্য লেভেলে চিন্তা করো যে না আমি ভালো, অনেক বেশি, আমার 100% মোটামুটি মার্ক পেতে হবে বা 90%, তারা এইসব কথাগুলো একটু মনে রাখবে। যারা চিন্তা করো যে না কোনো রকম পাশ করব, তারা এখান থেকে 3টা করে লিখতে পারো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। ঠিক আছে, আমরা পরে আসি। অ্যানালগ সিস্টেমের তুলনায় ডিজিটাল সিস্টেমের সুবিধাগুলো কি কি? দেখো, এই সিগন্যাল দ্বারা পরিচালিত ডিভাইসগুলো আকারে ছোট এবং সহজে বহনযোগ্য, যেটা আমরা আসলে একটু আগে তুলনামূলক একটা অবস্থা থেকে দেখতে পেয়েছি। এই সিগন্যাল দ্বারা পরিচালিত ডিভাইসগুলোতে প্রোগ্রাম দ্বারা কাজ করা যায়। এই সিস্টেমে দেখো খুব দ্রুত কাজ করা যায়। এই সিস্টেমে নয়েজ কম হয়। এই সিস্টেমে খরচ কম হয়। এই সিস্টেমের ত্রুটি নির্ণয় সহজ, একটু আগে আমি যেটা বলেছিলাম। তো আজকে এই ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে।